দেশে ১৫ বছরে গুমের শিকার ৭ শতাধিক মানুষ। হাসিনার শাসনামলে গুম হওয়াদের ফিরিয়ে দেবার দাবি মায়ের ডাকে। ফ্যাসিবাদের পতন হলেও আত্মতুষ্টির সুযোগ নেই, এখনো দেশি বিদেশি চক্রান্ত চলছে। ফখরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা। বানের পানি নামায় ধীরগতি, বাড়িতে ফিরতে পারছেন না অনেকেই। ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। বাংলাদেশ এবার জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করায় দিবসটি বিশেষ মাত্রা যোগ করেছে। পরিসংখ্যান বলছে গত ১৫ বছরে বাংলাদেশে ৭ শতাধিক মানুষ গুম হয়েছেন। নিখোঁজদের সন্ধান, শনাক্তকরণ ও কেন গুম করা হয় তা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুকসিমুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় ৬১ দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। এরকম একটি সময়, অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। ঘুমাতে পারতাম না। আমি কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কিভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন ২৪টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না। এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি। এটা আমার এরকম মনে হয় সবচেয়ে কষ্ট ছিল সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম। দুইটা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘরের বন্দিদশা থেকে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মাইকেল চাকমার মতো অনেকেই। বছরের পর বছর নিখোঁজ থাকার পর তাদের এই মুক্তিতে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন স্বজনরা। গুমের শিকার প্রিয়জনের এখনো কোনো হদিস না পাওয়ায় পরিবারের কান্না থামছে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০রও বেশি মানুষ গুম হয়েছেন। মায়ের ডাকের তথ্য মতে অনেকে প্রাণে বাঁচলেও ১৫০র বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেয় গুম প্রতিরোধে জাতিসংঘের সনদে সই করবে বাংলাদেশ। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতেই সই করলেও গত ১৫ বছরে গুম বিরোধী সনদে সই করেনি শেখ হাসিনা সরকার। অবশেষে সরকার পতনের পর গুম প্রতিরোধ দিবসের একদিন আগে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকারের যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে জাতিসংঘ। গুম করার অপরাধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ এবং তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে ৫ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় ১ যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়। স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের।
নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকেরা আমার বাবাকে তুলে নিয়ে যায়। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কেউ যাতে গুম না হয় তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি আরও বলেন, মানবতার বিরুদ্ধে গুমের মতো গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 7 শতাধিক মানুষকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে, যার একটিরও ন্যায় বিচার মেলেনি। গুমকে ব্যবহার করা হয়েছে সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ। আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিতের উপর গুরুত্ব দেন। উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফোন দেবার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফকলার টুর্ককে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাই কমিশনারের মুখপাত্র রবিনা সামদাসানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফকলার টুর্ক। আওয়ামী লীগের আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তির স্বজনের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকার কাছে আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এখনও দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন। কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে
আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি। আমি আমার বাবার সাথে করতে চাই, আর গুম দিবস পালন করতে চাই না। গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজকে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, এরা হচ্ছে প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হলে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ফ্যাসিবাদীরা আবারও যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। যারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার, এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডক্টর আফম খালিদ হোসেন। আসন্ন দুর্গাপূজা উদযাপনে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা সংকট দেখা গেলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তারা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পূজা কমিটির এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার রাজধানী দিল্লিতে রাজীব সেকরির লেখা বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। সবাই অবগত, স্বাধীনতার পর থেকে দুদেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। স্বীকার করতে হবে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়। এখানে অবশ্যই আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়টি দেখতে হবে। Clearly here we have to look for mutuality of interest. ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া বানভাসীরা এখনও নিজেদের ঘরে ফিরতে পারছেন না। পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানাবিধ রোগ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 259 জন হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্গত এলাকায় সাধ্যমতো কাজ করছে মেডিকেল টিম। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ফেনীতে এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। বৃষ্টিপাত কম আর ভারত থেকে ঢলের পানি না আসায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এবং আশ্রয়কেন্দ্র এখনও পানিতে তলিয়ে আছে। 12 দিন ঘর বাড়ি সব লেগেছে, কিছু নাই, সবকিছু তলা লেগেছে। যে রান্দি খামু খাড়ের চাষ মতো শুমু উঠে পা তুলি তার কায়দা নাই।
নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি সামান্য উন্নতির দিকে। মাঝদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ। শিশু বাচ্চাদের ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর, কাশ, এখন ঠিক মতন ওষুধ দাওয়াই পাইতেছি না। লক্ষ্মীপুরে প্রায় 7.5 লাখ মানুষ বন্যায় পানিবন্দী রয়েছে। প্রায় 30,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে জলাবদ্ধতা কিছুটা কমেছে। পানিবন্দী গ্রামগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাব রয়েছে। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বাড়িঘরের পাশাপাশি ক্ষতি হয়েছে আউশ, আমন ধান ও সবজি ক্ষেতসহ সড়কের। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। রাঙ্গামাটিতে কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে এখনও খুব বেশি পানি কমেনি কাপ্তাই হ্রদে। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী হয়ে রয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে NTV। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মানুষ মানুষের জন্য, বানভাসীদের প্রয়োজন একটু সহানুভূতি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার 14 উপজেলা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায়। দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট। রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় 1.5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় NTVর পক্ষ থেকে। আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো খাইয়া, আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতা, আল্লাহ শান্তির একটা রহমত দান করতা। আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইরাম খাইয়া। দুর্গত অনেক এলাকায় একাকার হচ্ছে বন্যার পানি আর অশ্রুধারা। মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে দর্শকের ভালোবাসার চ্যানেলটি। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা জানান জামায়াতের আমির। নাজিবুর রহমানের রিপোর্ট। দুপুরের পর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলটির নায়েবে আমির প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় না তার দল। রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত দেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি। সেই সাথে আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধের ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে
আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অপসাংবাদিকতা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নীতিকে অবজ্ঞা করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে পুনরায় দেশ তুলে না দেবার আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাস্তায় নামলে খুন আর ঘরে থাকলে গুম হতে হতো। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও দাবি করেন চরমোনাই পীর। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারত পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে বন্যা পরিস্থিতিতে ফেলেছে। এছাড়া দাবি জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে বাড়তি সব ধরনের চালের দাম, আর সরবরাহ ঘাটতির অজুহাতে নতুন করে দাম বেড়েছে সোনালী মুরগির। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকেই। তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে, ফলে এসব পণ্যের দামও বাড়তি। মুরগির মধ্যে ব্রয়লারের কেজি 170 টাকা আর সোনালীর কেজি এখন 240 টাকা। আর অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম, কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। দেশি পেঁয়াজের কেজি 115 টাকা। সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশ ক্রেতারা। অন্যদিকে রাজধানীর বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা। দেশে 15 বছরে গুমের শিকার 7 শতাধিক মানুষ হাসিনার শাসনামলে গুম হওয়াদের ফিরিয়ে দেবার দাবি মায়ের ডাকে। ফ্যাসিবাদের পতন হলেও আত্মতুষ্টির সুযোগ নেই, এখনও দেশি বিদেশি চক্রান্ত চলছে ফখরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে 2 উপদেষ্টা। বানের পানি নামায় ধীর গতি, বাড়িতে ফিরতে পারছেন না অনেকেই। ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।